প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আমি শারমিন, রেইন ফরেস্ট মিডিয়া আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার আজকের টক শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজের প্রতিটি স্তরের কেন্দ্রবিন্দু। দর্শক, আজকের আমাদের শিরোনাম সুষ্ঠু নির্বাচন, হাতের নাগালে নাকি মরীচিকা, যা শুধু কথাবার্তা নয়, আমাদের গণতন্ত্রের পরীক্ষা, যা আমাদের গণতন্ত্রের প্রাণ, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও জনগণের আস্থা নিয়ে। আমরা জানি একটি সুষ্ঠু নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে, কিন্তু প্রশ্ন উঠছে, আমাদের দেশে কি সুষ্ঠু নির্বাচন এখন শুধুই কি একটি স্বপ্ন, নাকি বাস্তবতার কাছাকাছি পৌঁছানো সম্ভব? নির্বাচন গণতন্ত্রের প্রাণ। হাতে কলমে ন্যায় বিচার নিশ্চিত না হলে সেটি হ্রাস পায় জনগণের আস্থা ও রাষ্ট্রীয় বৈধতায়। নির্বাচন যদি ন্যায়, স্বচ্ছ ও গ্রহণযোগ্য না হয়, তাহলে মানুষের আস্থা, সরকারের বৈধতা, দেশের প্রতিষ্ঠান সবই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। দর্শক, কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমরা সত্যি সুষ্ঠু নির্বাচন করতে পারি কি, বা এটি কেবল লোক দেখানো বা মরীচিকার মতো ছদ্মপ্রচার? আজ আমরা এই প্রশ্নগুলোর গভীরে প্রবেশ করব, জানার চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর এবং এই সফরগুলোর নেপথ্যে উদ্দেশ্য কী হতে পারে এবং সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এর প্রভাব কী হতে পারে। দর্শক, আমাদের আজকের এই সমীকরণে আসুন শুরু করি আজকের এই আলোচনা। কিন্তু আলোচনা শুরু করবার আগে বরাবরের মতোই আমাদের অতিথিদের সাথে পরিচিত হব। তারা একেবারেই পরিচিত মুখ, তারপরেও অনুষ্ঠানের প্রয়োজনে আমাদেরকে তাদের নাম এবং ডেজিগনেশন বলতে হয়। আমরা আজকে পেয়েছি আমাদের সম্মানিত দুজন অতিথিকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি আবু হেনা রাজ্জাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি মিডিয়ায় খুবই জনপ্রিয় এবং একটি নিরপেক্ষ মুখ। এরপরে আছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট। তিনিও কিন্তু একজন সাহসী সাংবাদিকতার আসলে পরিচয় বহন করেন সবসময় আমাদের কাছে। দর্শক, আমরা আলোচনায় চলে যাব। প্রথমেই চলে যাব আবু হেনা রাজ্জাকি আপনার কাছে। সুষ্ঠু নির্বাচন আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আর আগামী জাতীয় নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল করার জন্য ডক্টর ইউনূস সরকারের সামনে চ্যালেঞ্জ কী ধরনের, বা কি সরকারের আসলে আন্তরিকতার অভাব আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় একজন সহ-আলোচক আজিজ ভাই এবং বিয়ন্ড দ্য ডেল্টার যারা দর্শক শ্রোতা, সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলতেছেন, অনেকগুলা শব্দ এখানে ইনভলভ হয় একটা সুন্দর নির্বাচনের জন্য। নির্বাচনটা অবাধ হইতে হবে, সুষ্ঠু হইতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, বহু টার্ম। এবং এইটা আমাদের কাছে অতীত হয়ে গেছে মোটামুটি 16 বছর, মানে 16 বছর যাবত এটা দেখা যাচ্ছে না এই ধরনের একটা নির্বাচন। এবং যাদেরকে দিয়ে নির্বাচন করা হয়, বিগত 16 বছর যারা নির্বাচনটাকে কন্ডাক্ট করছে, ফাইনালি কিন্তু নির্বাচনটা করে গিয়ে নির্বাচন কমিশন নামে থাকলেও প্রশাসন নির্বাচনটাকে করে। সেই প্রশাসন এখনও বহাল তবিয়তে আছে। তারপরেও যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়াটা নির্বাচনের মধ্যে যেতে হবে, এই কথা চলমান আছে, সেটা মানতে হবে। কিন্তু আমাদের এবারের যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা যেটা, সেটা কিন্তু এমন কোনো বক্তব্য নাই যে আগামী ফেব্রুয়ারিতে শুধুই নির্বাচন, এমন কথা কিন্তু নাই। এখানে নির্বাচনী যে যাত্রা শুরু, নির্বাচনটাকে যদি আপনি একটা ট্রেন ধরেন কিংবা একটা গাড়ি ধরেন, যে নির্বাচনী গাড়ি চলছে, কিন্তু তার সাথে এই কি বোঝা বহন করতেছে সে। এই নির্বাচনী গাড়ির পাশে আরেকটা গাড়ি চলছে প্যারালেলি, সে বলতেছে কি যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে, জাতীয় পার্টি সহ 13-14টা দলকে নিষিদ্ধ করতে হবে, আবার বিচার করতে হবে, সংস্কার করতে হবে, এইগুলা করে নির্বাচন। পাশে আরেকটা গাড়ি চলতেছে, তারা বলতেছে আমাদেরকে শাপলা যদি প্রতীক না দেয় আমরা নির্বাচন করব না এবং নির্বাচন করতেও দিব না। এটা কিন্তু সব পাশাপাশি চলছে। তার পাশে আবার একটা নতুন অ্যাড হয়েছে, সেটা যে সংস্কার এবং ঐক্যমত্য কমিশনে গিয়ে যখন রাজনীতিবিদরা দীর্ঘ 7-8 মাস পর শূন্য হাতে ফেরত আসলো, ব্যর্থ বলা চলে, এখন একটা
গণভোটের কথা নিয়ে আসছে। তাইলে এগুলা শুধু নির্বাচন কিন্তু চলছে না। যদি শুধু নির্বাচনের কথা থাকতো আমরা ধরে নিতাম আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করছি। এখন এই নির্বাচনী যে গাড়িটা চলছে তার সাথে প্যারালালেই গাড়িগুলো চলতেছে, এই সবগুলোকে তো মাইনাস করে শুধুমাত্র নির্বাচনের গাড়িটা থাকতে হবে, তখনই না আপনার নির্বাচনটা নিশ্চিত হবে। তাহলে এই ঐক্যমত্যে আসার আসলে প্রক্রিয়াটা কি মনে হয় আপনার কাছে? সবার আসলে এত যদি দাবি থাকে তাহলে কার দাবি কখন পূরণ করা হবে বা হবে কি না, তাহলে কি নির্বাচন হবে না? হবে কি হবে না আমি তো ভবিষ্যৎ বলতে পারবো না, কিন্তু যেহেতু আমি শুধুমাত্র নির্বাচনী জার্নিতে নাই, তার সাথে অন্যান্য জার্নিগুলো আমার মনে হচ্ছে যে একটা সংজ্ঞা রয়ে গেছে, কঠিন সংখ্যা। আপনি এগুলো সব সব ছাড় সাইডে তারপর না যাইতে হবে যে নির্বাচনী ট্রেন নাকি, এগুলো সব মাইনাস করে যেতে হবে না। আপনার সাথে যদি বলে পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে যাবো না, তাহলে কি করবেন? ইতিমধ্যে জামাত কি বলছে, নভেম্বরে গণভোট আসতে হবে, হইতে হবে। তাহলে কি হইলো, নির্বাচনের ট্রেন হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু তার আগে তো একটা গণভোটের দাবি আসলো। কথাটা কি আমি বুঝাইতে পারছি? তার মানে নির্বাচনের আগে গণভোটের ট্রেন দৌড়াইতেছে। আবার আরেকটা বলতেছে যে নির্বাচন এবং গণভোট একই দিনে হইতে হবে। আচ্ছা, নির্বাচন আর গণভোট যদি একই দিনে হয় তাহলে গণভোটের অর্থটা কি? গণভোট হলো জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, হ্যাঁ বা না যেভাবেই হোক। অন্য একটা দল যারা দাবি করছে যে গণভোট এবং নির্বাচন একসঙ্গে হবে, তারা কিন্তু এটাও বলছে সাথে যে যদি গণভোটের সেখানে না ভোটটা বেশি পড়ে তাহলে কিন্তু একটা ওই গল্প শোনার দরকার নাই তো আমার। আপনি সবই তো যদি কিন্তু তো থাকবেই। আজকে এই যদি আপনি গণভোটটা আগে করে ফেলেন, তারপর যদি জুলাই চেতনা বাস্তবায়ন করার পরে কথার কথা বলছি, তাহলে সেই আলোকে জুলাই সনদের আলোকে পরবর্তী নির্বাচন হবে। আর যদি আপনি দুইটা একই দিনে করেন, যে জুলাই বা কি না ভোট, গণভোট এবং নির্বাচন, আচ্ছা নির্বাচন যদি তাহলে তো এমপি হয়েই গেল, সংসদ তো হয়েই গেল, তাহলে গণভোটের রেজাল্টটা কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি গণভোটের আগে যদি নির্বাচন করেন, নির্বাচনটা কোন বিধানে করবেন? আপনি তো নির্বাচন কোন সংবিধানে করবেন? এই কথা বারবার বলতেছি আমি। সংবিধানটা তো আপনার বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। তাহলে আপনার সংসদ ভেঙে গেল, যদি আমি ইউনূস সাহেবের মেয়াদ ধরে নিই, তাহলে 8ই আগস্ট যেদিন সে ওত নিল, ধরে নিলাম সেদিন থেকে ভাঙছে, তাহলে তো 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচনটা হওয়ার কথা। সেই নির্বাচন একবার চাইলো 3 মাসের মধ্যে, তখন কি আজিজ ভাই অগাস্টের 7 তারিখ বিএনপি চাইলো 3 মাসের মধ্যে, ধরে নিলাম। তারপরে বিএনপির লোকজন ইয়ের সাথে দেখা করলো, প্রধান উপদেষ্টা, তার সাথে দেখা করে বললো আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। কোত্থেকে এটা দাবিটা কিসের ভিত্তিতে করলো? আবার ইউনূস সাহেবরা সবাই মিলে ফিক্স করলেন ফেব্রুয়ারিতে। এই শিফট কিভাবে হইল? তা আপনি যে নির্বাচন এবং গণভোট একসাথে করবেন, নির্বাচনটা হবে কিভাবে? আপনার তো ওই ট্রেন মিস করছেন, সংবিধানের যে ট্রেনটা, নির্বাচনের পোর্শন পুরা ফেল করছেন। সুতরাং এখন যাইতে হবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সেই প্রক্রিয়া হয় গণভোটের মাধ্যমে, জুলাই বাস্তবায়নের মাধ্যমে যাবেন, অথবা আপনার যে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে 5ই আগস্ট 2025-এ একটা ঘোষণাপত্র হয়েছে, সেখানে কিন্তু এটা আপনি ঢুকাইতে পারেন এখনও সংশোধন আকারে, যে জুলাই ঘোষণাপত্র সংশোধন 1 দিয়ে আপনি কি করবেন, এই ইউনূস সরকারের কোনো মেয়াদ নাই, সেইখানে মেয়াদটা ঢুকান। যদিও ইউনূস সাহেব নিজে মেয়াদ দিচ্ছেন, এই যে জুনে চলে যাবেন, ওইটার ভিতরে মেয়াদটা ঢুকাইতে পারেন যে এই সরকারের মেয়াদ হবে 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026, এটা ঢুকাইতে হবে। দ্বিতীয়, এই সরকার একজন নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন নিয়োগ দিবেন। 3 নম্বর, উনি একটা নির্বাচন করে চলে যাবেন। তাইলে আপনি এটা পুরা বৈধভাবে পার্লামেন্ট পর্যন্ত যাচ্ছেন। তা নাহলে আপনার এই যাওয়ার প্রক্রিয়াটাই নিয়ে প্রশ্ন উঠবে, কারণ ওই সংবিধানে আপনি যেতে পারবেন না, ফুল স্টপ, মানে ওই নির্বাচন পোর্শন থেমে গেছে। যেহেতু ওখানে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ঢোকার সুযোগ নাই। একটা কোম্পানি চালাবে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, এটা লোক আইনে আছে। এখন যদি এখানে একটা চট করে এসে বলে যে একজন ম্যানেজারে চালাবে, হবে? কারণ কোম্পানির ভিতরে সে ঢুকবে কিভাবে? কোম্পানির ভিতরে ঢুকতে হলে কোম্পানিতে বলা আছে এমডি চালাবে। তো আমার সংবিধান যেটা নিয়ে সবাই চিৎকার করে যে এই সংবিধান মোতাবেক নির্বাচন হবে, সেখানে তো বলা আছে শুধু নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রীর কথা বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার নাই, নিরপেক্ষ সরকার নাই। তো যেহেতু সেই সরকারের কথা বলা আছে, সেই সরকার, নির্বাচিত সরকার থাকলে ওই সংবিধানটা চালাইতে পারবে। আর ইউনূস সরকার হলো নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, সে ওইটার ভিতরে ঢুকতে পারবে কেন? সে তো ওই কোম্পানির মালিকই না, ওই কোম্পানিতে ঢুকানোই হয় নাই। সবাই খালি ঠেইলে একটা কথা বলে উনি সংবিধানের অধীনে ওত নিছেন। সংবিধানের অধীনে ওত নেন নাই, উনি ওত নিছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে
শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তী সরকারের সংবিধান। আমি তো ওই সংবিধান সমুন্নত রাখতে পারবো না, কারণ আমি এটার ভিতরে ঢুকতেই তো পারতেছি না। একটা থামা গাড়ির ভিতরে আমি ঢুকতে না পারি, আমি গাড়ি চালাবো কেমনে? ভেরি সিম্পল। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আর রাজাকি, এবার চলে যাচ্ছি আমি আজিজ, একজন সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণটা আসলে কি, যে সুষ্ঠু নির্বাচন আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? সেখানে দল এবং প্রার্থীরা আসলে কতটুকু দায়শীল এবং তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আসলে কি উপায় আছে, যেখানে ঐক্যমতেই আমরা পৌঁছতে পারছি না? আপনার আলোচনার আজকের বিষয় দিচ্ছেন সুষ্ঠু নির্বাচন নাকি নির্বাচনটা মরীচিকা, তাই না? দুটো পার্ট। একটা হলো সুষ্ঠু নির্বাচনে এক কথায় বললে সব স্টেক হোল্ডার আলটিমেটলি নির্বাচনের যে আরপিও দিবে সেটাকে মান্য করা, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে। আর মরীচিকা যেটা বলছেন, রাজাবাইও বলার চেষ্টা করছে, অভ্যুত্থানের শক্তির ভিতরে এখন মল্লযুদ্ধ শুরু হয়েছে। এটা এই চায়, এটা এই চায়, অর্থাৎ সংসদে কিভাবে বেশি সিট পাবে এরকম, এই কারণেই নানান রকম দাবি দেওয়া নিয়ে মাঠে আছে, তাই না? এখন এই জন্যেই মানুষ কিন্তু সন্দেহ করে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে আচরণটা কিন্তু রাজনৈতিক দলগুলি আচরণটা, ধরেন একটা দল কিন্তু মাসব্যাপী প্রোগ্রাম করতেছে পিয়ারের দাবিতে, আরও 5 দফা দাবিতে। তো সুতরাং এই যে মরিয়া ভাব, এটার কারণে কিন্তু মানুষের ভিতরে সন্দেহ তৈরি হয়েছে যে আদৌ কি তারা রিকনসিলিয়েশনে আসবে কিনা, ঐক্যমতে আসবে কিনা। কারণ স্প্রেডশিট যেটা দিয়েছিল ঐক্যমত কমিশনে, তখন কিন্তু পিআর সিস্টেম ছিল না। মাঝখানে ঐক্যমত কমিশনের মাঝখানে তারা রাস্তায় চলে গেল, মিটিং শুরু করলো এবং পিআর সিস্টেম চায়। ইভেন গণভোটের কথাও ছিল না, ছিল না, এগুলো ছিল না। তো ফট করে রাস্তায় চলে গেল। এখন যদি একটা অভ্যুত্থানের একটি অংশ মাঠে চলে যায়, আর একটি অংশ বলে যে আমরা সংবিধান অনুযায়ী আমরা সংস্কার, সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটার মধ্যে নাই, তাহলে তো দুটো ওপিনিয়ন তৈরি হলো। এই ওপিনিয়নের যদি সমাধান না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন না, নির্বাচন নিয়েই তো আপনি যে বললেন মরীচিকা, এটা তো প্রশ্ন আসে। তো এই জন্যে আমি বলছি যে ধরেন এটা ঠিক, যেমন রাজাকি ভাই বলেন যে এইটা ওত নিয়েছে, ওই অনুষ্ঠানে আমি ছিলাম। সংবিধান সংগত রাখা মানে ওই সময় ওই সংবিধানই ছিল যেটা 72 সালে করা হয়েছে, ওইটাই ছিল। এবং ওইখানে লিখিত আছে, তিনিও বলেছেন 3 মাস পরে নির্বাচন। ধরেন উনি যদি ওই ওত নেওয়ার পরে 3 মাস পরে নির্বাচনের কথা বলতো, তাহলে এই যে ফেজি সরকার যে আনাগোনা করতেছে, যে হুঙ্কার দিতেছে, অনেকের ভিতরে কিন্তু আবার প্রশ্ন উঠেছে যে সেফ এক্সিট চায় অনেকে বলে, এই প্রশ্নটা কিন্তু আসতো না। কারণ তখন আওয়ামী লীগ ওই মুহূর্তে এমন ধিক্কৃত ছিল, আমার ধারণা 10টা বেশি সিট পেত না বা 15টা সিট পেত না। তো এখন তো দেখেন মানুষ, বাংলাদেশের কালচার হচ্ছে যত অপ্রেস মনে করবে, যাকে মনে করবে তার সমর্থন বাড়ে। তো আস্তে আস্তে তো সমস্যা তৈরি হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে নির্বাচনে ধরেন সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলি এবং ভোটারকে নিরাপদে ভোট দেওয়া তার চয়েস মতো, এবং যে ভোট যাকে দিল তার ফল প্রকাশ হতে হবে, সেই নির্বাচিত ঘোষিত হবে। যেমন আগে হয় নাই, ভোট হয়েছে আমার এলাকায় হয়েছে, ভোট চলে গেছে একজনের দিকে, ঘোষণার সময় আরেকজন। তো এই জন্যে বলছি যে সব স্টেক হোল্ডার যদি সবাই যদি স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, সরকারের এখানে জরুরি দরকার। সরকার তো ধরেন যেসব প্রায় 4.5 লাখ লোক লাগবে এই ইলেকশন কন্ডাক্ট করতে, তাই না? এই লোকগুলো তো সেই লোকগুলোরও তো নিরপেক্ষতা লাগবে, তাই না? তবু আমি বলবো যে যে পরিস্থিতি আছে তাতে যদি অভ্যুত্থানের শক্তিগুলো মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব। এবং নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব, জনগণ ভোট দিবে, সেই ভোট নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। পিআর সিস্টেম নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে কেউ, কোনো দল চাচ্ছে পিআর সিস্টেমে হোক, আবার কেউ চাচ্ছে না। তো আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। আবু হেনা রাজ্জাকি, বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে বিতর্ক উঠেছে, যে অভিযোগ উঠছে, তা নির্বাচন প্রক্রিয়ার উপর আসলে কিভাবে প্রভাব ফেলবে? বাংলাদেশের যে নিরাপত্তা সংস্থাগুলো, অর্থাৎ প্রশাসনকে নিয়ে যে বিতর্ক উঠেছে। না, প্রশাসন নিয়ে তো বিতর্ক আছেই। আমি তো বারবার বলি, এখনও তো বলতেছি,
আপনি আচ্ছা আপনি কি আচ্ছা আপনি কি আমরা কি আমাদের চিন্তা ভাবনা ঠিক এইরকম যে 5ই আগস্টে আমি একজন শয়তান ছিলাম, 6 আগস্ট থেকে কি আমি ফেরেশতা হয়ে গেছি? তো মানুষ যদি এটা চিন্তা করে যে একটা নিরপেক্ষ নির্বাচন, তো সেই লোকগুলোই তো আবার কেউ পরিবর্তন চাইলে ভাবতেও পারে। সুযোগ নাই, আমরা কোনো অ্যাকশনে দেখতেছি না তো। যেখানে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্যে এখন পর্যন্ত আসতে পারে নাই, যে রাজনৈতিক দল দাবি করে অনেক মেধাবী, অনেক জ্ঞানী, অনেক লেখাপড়া, কেউ কিছু বোঝে না, ইউনুস অথর্ব বলে তো। ইউনুস সাহেব তো আম্পায়ার, ইউনুস সাহেবের রোলটা কি? আমরা 3 জন যদি ঐক্যমত্যে এসে পড়তে পারি, তাহলে আমার চতুর্থ ব্যক্তির তো দরকার নাই। চতুর্থ ব্যক্তি এসে বলবো যে ভাই আমরা একমত হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। এখন যদি কোন ইউনুস সাহেব প্যাচ লাগাইছে, আপনি বুঝবেন না লাগাইছে কিনা? আপনি একমত হইয়া নির্বাচনটা নিতে পারতেছেন না কেন? আজকে যেমন ধরেন, আজকে আমরা মাঠের জরিপ বলতেছি, হয়তো আজিজ ভাই আমার সাথে একমত হইতেও পারেন, না হইতে পারেন। আজকে 15-16 বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি নির্বাচনটা হইলে জিতবে কারা। মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে। এখন একটা সিট ছাড়ার বিধান আছে কিন্তু, যে আমরা আসন ছেড়ে দিব অমুকের জন্য। আপনি বিশ্বাস করেন আসন যদি ছেড়ে দেয়, ওই লোকটা এলাকায় যেতে পারবে না। পারে নাই তো, প্রমাণ আছে তো। আমি লিখে দিলাম যেতে পারবে না। কেন যেতে পারবে না? আমি 17 বছর ধরে নির্বাচন করি না। আমার দলে আমাকে বঞ্চিত করে আজিজ ভাইরে আমি নমিনেশন দিয়ে বলবো যে তোমরা সবাই আজিজ ভাইরে ভোট দিয়ে পাশ করে আনবা, সে এলাকায় যাইতে পারবে না। এবং এরকম 20টা 30টা সিট যেখানে ছাড়বে, কোথাও তারা যেতে পারবে না, ওই 30টা সিটেই হারবে, কারণ ওখানে তন্ন প্রার্থী থাকবে। মারাত্মক রিস্ক, আমি বলে দিলাম। এখন আসেন, যদি আবার ওই আসন না ছাড়ে, তাহলে আবার পিআরের সাথে অ্যাড হয়ে যাবে, এসে বলবে আমরা এখন ওই নির্বাচন চাই না। আমি আপনাকে কেন বলি, পিআর পদ্ধতি জামাত চাইতেছে মনে করেন, জামাতের লাভ আছে। আমি দেশপ্রেম বলছি না, তার লাভ আছে। সে মিনিমাম 40টা সিট পাবে পিআরে। আর পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি মিনিমাম 200 সিট পাবে। যদি পিআরে হয়, বিএনপি সিট পাবে হার্ডলি 140 থেকে 45টা। কাজে পিআর সিস্টেমে বিএনপির লোকসান হয়, পিআর সিস্টেমে জামাতের লাভ হয়। কিন্তু আমার দুঃখ অন্য জায়গায়, এরা দুইজন তো এদের স্বার্থে চায়, কথাটা বুঝলেন। কিন্তু যাদের দলগুলা, যে দলগুলা নির্বাচনে দাঁড়াইলে পিআর সিস্টেম ছাড়াও যদি দাঁড়ায়, সারা বাংলাদেশ থেকে 30,000 ভোট পাবে না। টোটাল দল, একটা দল সারা বাংলাদেশ থেকে 30,000 ভোট পাবে না। পাবে এত ভোট করতে আইব, আমি 30,000ই ধরেন না, 30,000 রাখেন, সারা বাংলাদেশ থেকে পাবে না। এইরকম দল আছে 40টা, যারা শুধু বিএনপির পিছনে পিছনে ঘুরে যে পিআর চাই না, পিআর চাই না, মানে ওইখান থেকে একটা সিট পাবে। রাখেন, আমি বলি শেষ করি। তো জামাত পিআর চাই তো 40টা সিট পাবে বইলা, বিএনপি পিআর চায় না কারণ টোটাল মেজরিটি নষ্ট হবে। কিন্তু এরা যে পিআর চায় না, কি কারণে? এরা পিআর চাইলেই কি, আর পিআর ছাড়া নির্বাচনও যদি করে, তারা সারা বাংলাদেশ থেকে এক একটা দল 30,000 ভোট পাবে না। শুধু তারা যে পিআরটা চায় না কিছুই না, এটা বড় দলের ছায়াতলে আসি যে আমরা পিআরের বিরোধিতা করতেছি, আমাকে একটা সিট দেন। এই সিটটা দিলে পরে ওই এলাকায় সে দাঁড়াইতে পারবে না। ওই যে দল দিবে, ত্যাগ করবে, তার দলের অন্যান্য লোকেরা তার এলাকা থেকে বের করে দিবে। সুতরাং এই সমস্ত পরিস্থিতির কারণে নির্বাচন অলমোস্ট অনিশ্চিত হয়ে যাচ্ছে। আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে নিরাপত্তা প্রতিষ্ঠান অর্থাৎ প্রশাসন তো আমি আগেই বললাম যে 5 তারিখে যে প্রশাসন ছিল, 6 তারিখে তারা ফেরেস্তা হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, আপনি লেখা রাখেন যে পিআর সিস্টেমও যদি নির্বাচন হয়, তাতেও বিএনপি সরকার গঠন করবে। সরকার ছোট হইতে পারে, দুর্বল হইতে পারে। পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, পিআর ছাড়া, তাতেও বিএনপি ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই, 2/3 মেজরিটি নিয়ে। কিন্তু নির্বাচন যদি কোনো কারণে না হয়, সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কেন লাভবান হবে? কোনো কারণে যদি নির্বাচন না হয়, তৃতীয় কোনো ব্যক্তির কাছে তো ক্ষমতাটা যাবে। সেই তৃতীয় ব্যক্তি যেই আসুক বাংলাদেশে, সে পরোক্ষভাবে আওয়ামীপন্থী। 1। 2, নির্বাচনকে যেই ক্ষমতায় যাক, আওয়ামী লীগ তো নাই, যেই ক্ষমতায় যাক, যাদের যাওয়ার সম্ভাবনা আছে, আপনি বিশ্বাস করেন তারা নির্বাচন জানানোর 15 দিন পরেই টোটাল দেশের মিডিয়া, টোটাল দেশের প্রশাসন তাদের বিরুদ্ধে কাজে নেমে যাবে। কারণ সেই প্রশাসনের লোক যে আওয়ামী লীগের লোক, এখন তারা ঘাপটি মেরে বসে আছে। এবং এই প্রশাসন যাদের কথা আমরা বলি, এই প্রশাসন তাদেরকে মনে করে শুধুই আওয়ামী লীগের কাছে নিরাপদ। সুতরাং যেই প্রশাসনের কথা আপনি বলছেন, ভোট হয়তো হইলে হয়ে যাবে নাম কস্তে, কারণ যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য দল একটাকে পাশ করাইতে হবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর
এই সবচেয়ে বড় কথা হলো কি, যে দলটা নিশ্চিতভাবে ক্ষমতায় যাবে তাদের একটা জায়গায় মারাত্মক ব্যর্থতা, তারা ভাবে না যে মিডিয়া কত শক্তিশালী। তাদের কাছে মনে হয় যে আমরা মাঠে আছি, এটি মিডিয়া একটা মারাত্মক শক্তিশালী জিনিস, কালচারাল মিডিয়া মারাত্মক শক্তিশালী জিনিস। আমরা টক শো করতেছি, নানান জায়গায় দেখছি, সুযোগ পেলেই কালকে নির্বাচন হয়ে যাক, হার্ডলি 15 দিন পরে দেখবেন যে এই মিডিয়া সব যে সরকার নির্বাচিত হয়ে আসবে তার বিরুদ্ধে লেগে যাবে। সেনাবাহিনীকে কিন্তু দেখেছি সবসময় সাপোর্ট দিয়ে আসছে এই সরকারকে, আমরা দেখেছি। কোন সরকারকে? এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। আপনি কোথা থেকে দেখলেন যে আমরা দেখেছি যে কোনো একটা পরিস্থিতি যখন হচ্ছে, কোনো একটা কি বলবো অরাজক পরিস্থিতিতে আমরা দেখেছি সেখানে ইনস্ট্যান্ট সেনাবাহিনীর সদস্যরা তারা গিয়ে সেটা পরিস্থিতি শান্ত করেছেন। তাদের উপর কিন্তু ইদানিং কয়েকদিন ধরে কিন্তু বেশ অভিযোগ আমরা শুনছি যে তারা আসলে অনেক অভিযুক্ত দেখতে পাচ্ছি। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? নির্বাচনে কিন্তু সেনাবাহিনী ছাড়া সম্ভব হবে না, একটা সুষ্ঠু নির্বাচন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, টোটাল যে প্রশাসন, তাদেরকে ছাড়া তো একটা সুষ্ঠু নির্বাচনে নিরাপত্তা। তো তাদের সমস্যা হচ্ছে কোথায়? নির্বাচনের যে সেনাবাহিনী মাঠে লাগলে মাঠে নামবে, সমস্যা হলো কোথায়? আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে না, সেনাবাহিনী তার যেটা আর যেটা বললেন আপনি যে সহযোগিতা করতেছে, হ্যাঁ, সেনাবাহিনীতে সহযোগিতা মইনুল আহমেদ সরকারের কথা আপনার মনে আছে? ওই যে ফখরুদ্দিন সরকার, মনে আছে তো? তা ফখরুদ্দিন সরকার তো ছিল, আর ইউনূস সরকার আছে। আচ্ছা, ফখরুদ্দিন সাহেব বাদ দেন, সাথের লোক, ফখরুদ্দিন সাহেব সরকার আর ইউনূস সাহেব সরকার দুইজনই তো নন পলিটিক্যাল। এই দুজনের ভিতরে আপনার কাছে কারে গ্রহণযোগ্য মনে হয়? তাদের অ্যাক্টিভিটি বলে দিবে, জনগণ বলবে সেটা। এই দুইটা ব্যক্তির মধ্যে ইউনূস সাহেব আর ফখরুদ্দিন সাহেব কাকে বেশি যোগ্য মনে হয়? আমার কাছে তো দুজনেই যোগ্য। এটা কোনো কথা হইলো না তো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি দুজনই একই রকম যোগ্য হয়, জনগণ বলবে, আমি মানলাম, না ঠিক আছে, আপনারটাই মানলাম যে দুইজনে একই রকম যোগ্য। তাহলে ফখরুদ্দিন সাহেব যখন ক্ষমতায় ছিল তখন তার পাশে সেনাপ্রধান কে ছিল? মইনুল আহমেদ। হ্যাঁ, মাটি কাঁপছে না? সবাই ভয় পাইছে না নাকি? আচ্ছা, তো ইউনূস সাহেবের পাশে তো একজন জেনারেল আছে, সেরকম ভয় পাচ্ছে, সেরকম চলছে। এই যে চলছে না তার মানে সহযোগিতা করছে না। ভেরি সিম্পল। আমি বুঝাই দিচ্ছি তো আপনাকে, ফখরুদ্দিনের পাশে একজন জেনারেল ছিলেন, মাটি থরথর করে কাঁপতো, আর ইউনূস সাহেবের পাশে একজন জেনারেল আছেন আর্মি নিয়ে, মিলিটারি পাওয়ার নিয়ে, মাটি সেইভাবে কাঁপে না। তাহলে আপনি বুঝতেছেন জিনিসটা কি? ভেরি সিম্পল। তা আপনি যদি নন কোঅপারেশন করেন কিভাবে কাজ করবে? আচ্ছা, এম এ আজিজ, আপনার কাছে জানতে চাইবো যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছিলাম, যে ভুয়া খবর এবং অপপ্রচার ছড়ানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন প্রক্রিয়ার উপর আপনার কাছে কি মনে হয়? যে দেখেন, মেইনস্ট্রিম মিডিয়া ছাড়া অন্যটাকে আমরা সংবাদপত্র মনে করি না, কারণ ওখানে সম্পাদক নাই। এই কারণেই আপনি ধরেন ফ্রান্স থেকে একজন ইউটিউবে বলে দিল সরকার এটা সেনাপ্রধান নাই, হ্যাঁ, তো এটা তো একটা রিমান্ড, তারা ওটা ইউটিউবের ভিউয়ার বাড়াইছে, পয়সা ইনকামের জন্য এটা করছে, অসত্য। কিন্তু মেইনস্ট্রিম কোনো পত্রিকায় বাংলাদেশে এটা লিখেছে? বা পাশের দেশ ভারত, সেও তো আঙ্গুল নাড়ায়, কেউ লিখেছে? লেখে নাই। মাস মিডিয়ার কথা আমরা ধরবো না, কারণ এটাকে মিডিয়া না, পরিষ্কার বক্তব্য। এখন আসেন নির্বাচনে, আমি বলতে চাই যে এখন যেটা প্রধান অন্তরায় হচ্ছে আপনার বাধা হচ্ছে জুলাই সনদ। এখানে জুলাই সনদে প্রথমে সংস্কার প্রস্তাব ছিল 84টা, আলটিমেটলি মৌলিক সংস্কার হলো 34টা। এর ভিতরে প্রায় 10-12টা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিএনপির। এখন আপনি বলেন এই জুলাই সনদে হা না ভোট হবে, আপনার এই 34টার ভিতরে আমি তো একমত না, আমি পিআর সিস্টেমের বিরুদ্ধে, আমি কি, আমার ভোট দেওয়ার জায়গা কোথায়? তা আমি যদি না দিই সবগুলো না হয়ে যাবে। আবার এর ভিতরে তো কোনোটার সাথে আমি একমত আছি, অর্থাৎ আমি বলবো এই প্রস্তাবটা এইভাবে 34টা প্রস্তাব নিয়ে গণভোটে হাম না করা, এটা সম্পূর্ণ অবাস্তব এবং অবৈজ্ঞানিক। এবং এইটা অবশ্যই আপনি দেখবেন এই গণভোটে, পার্টিকুলার গণভোটের লোকরাই ভোট কেন্দ্রে যাবে, ভোট আপনারা দেখবেন হয়তো 20-30% হলো, তখন কী করবেন? 49% ভোট পড়লো গণভোটে, হ্যাঁ, হাই বললো, তাতে তো পাস হইল না, 50-র উপরে তো হতে হবে, তখন কি হবে? আবার এই যে নোট অফ ডিসেন্ট সহ আপনার এটা 51% হয়ে গেল, তার মানে জনগণের মতামত হলো,
সব নোট অফ ডিসেন্টে তো সবাই একমত না, কিন্তু হা নাতে এই সমস্যা আছে। 2 হলো এই জুলাই সনদ যদি হাও হয় তাও সংসদে আপনার পাশ করতে হবে। তাহলে আপনি এখানে একমত হলেন না কেন, সরাসরি সংসদে গেলেন না কেন? অর্থাৎ অভ্যুত্থানের শক্তিরা যেখানে এক নয় সেখানে একটা নিরপেক্ষ নির্বাচন আশা করা কিন্তু খুব কঠিন। এই সরকার কিন্তু যেভাবে দেখা যাচ্ছে তাতে নির্বাচন দিয়ে শেষ করতে চায়, এই বোঝা টানতে চায় না। কিন্তু জুলাই সনদের এরা ভাবতেছে এটা আমার পক্ষে, যেটা রাজনীতি বিভাগী বলল যে প্রত্যেকটা বিএনপি একবার নিরপেক্ষ, জামাত একবার স্বতন্ত্র নির্বাচন করছে, একটা সিট পাইছে, আর একবার 3টা পাইছে। এবার নেই 10টা পাবে, পিয়ার করলে নেই 40টা পাবে। তো তার তো সংসদে বেশি সংখ্যক যেতে চায়। আর পিয়ার সিস্টেমে তো ওই যে আপনাদের বিএনপি বলছে ইলেকশনের পরে তাদের সাথে তারা থাকবে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে। করে ইতিমধ্যে 2টে ধাওয়া খাইছে নেতা, তাকে কয়ে দিছে, জায়গা দিছে, একজন ব্রাহ্মণবাড়িয়া আর একজন ধাওয়া খাইছে, মহাসংকট হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে তার তো লোক নাই। আর রাজাকে ভাই তো সিট কইছে 30,000 ভোট পাবে। আরে আমার পরিবারের সদস্য 71 জন, আমার ফ্যামিলিতে ভোটার হলো 45 জন। আমি সারা দেশে 30,000 ভোট পাইবে কিনা এই শোনেন, এই 30টা পার্টির হয়েছে না। আরে এইটা তো বললাম সারা দেশে তুই পিয়ার চাইলি কি, আর পিয়ার সারা চাও তোমার। 30টা পার্টি বৈঠকে বসে কথা বলে আলোচনা করে, মনে হয় সারা দেশটাতে। আরে বাবা, আর স্টাইল কি লিস্ট দেওয়া হয়েছে, এবং এই 30টা রাজনৈতিক দলের আপনার 15টার বেশি আমার ফ্যামিলির সদস্য মেম্বার আছে। আচ্ছা, রাজনৈতিক দলগুলো যে গণভোট স্থানীয় নির্বাচন আগে চাইছে এবং তারা এই দাবিতে আসলে কতটা বাস্তব এবং যুক্তিসম্মত? আরে গণভোট কিন্তু আপনার জুলাই সনদে ভেজাল লেগে গেছে, এটা গণভোট কি করবেন? আমার যদি গণভোট, আমার কথা হলে আপনি ঐক্যমত্যই হতে পারেন নাই, এটা জনগণের উপর ঘাড়ে চাপাই দিচ্ছেন। আপনাদের কি মনে হয় যে এই ভেজাল থেকে আসলে? আরে শুরুতেই তো বললাম রে ভাই, আবার তো ভেজালটার দায়িত্ব নিতে আসবে কি করে, স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা, আমি কি বললাম, আমরা আজিজ ভাই শুরুতে কি বললাম যে এই জিনিসগুলা লইয়া নির্বাচন করতে রওনা দিছে, এগুলো তো সব কার্টেল করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার সিস্টেম, গণভোট, জুলাই সনদ সব বাদ দিয়ে, যখন বাদ না হয় একসেপ্ট করবেন, নয় বাদ দিবেন, তারপর একটা সোজা গন্তব্য আমি নির্বাচনে যাচ্ছি। আপনার জুলাই সনদের 84টা সংস্কার প্রস্তাব আনলেন, তাতে আপনারা ঐক্যমত্য হতে পারলেন না। জনগণের ঘাড়ে কেন চাপান? জনগণকে ভোট দিবে। আমি বললাম তো 34টা ইস্যু নিয়ে একটা যাবে, ভোটে যাবে, গণভোটে। হ্যাঁ না ভোট দেন, কি করে সম্ভব? কি করে সম্ভব? 34টা ইস্যু, আপনার 34 বার ভোট লাগবে তো। আবার এই যে সংবিধান যদি অনুসরণ করেন, এই সংবিধানে কোনো ভোটও নাই, সুতরাং গণভোট হবে কিনা তার জন্য তো গণভোট দরকার। আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে আস্থাহীনতা এবং সন্দেহের কারণটা আসলে কি মনে হয়? কে বেশি? না, সবাই ক্ষমতায় যাবে, সবাই ক্ষমতায় যাবে। মেইন হইলো সবাই ক্ষমতায় যাবে, সবাই বেশি সিট চায়, ক্ষমতায় যাবে, এনে আর কিচ্ছু নাই, সংসদে বেশি সিট চায়। আসলে এই প্রশ্নটা আমার কাছে আবু হেনা রাজ্জাকি আপনার কাছেও ছিল, আপনি তো বললেনই যে আসলে সবাই ক্ষমতা চায়। আচ্ছা, আমি একটা কথা বলি, কেউ কেউ বলছে ইলেকশনের পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এটা একটা শুভঙ্করের ফাঁকি না? আমি যদি 2/3 মেজরিটি নিয়ে জিতেই যাই, আমার কি দরকার ন্যাশনাল গভর্নমেন্টের? সেই ন্যাশনাল গভর্নমেন্ট তো আমরা এই গত 2 বছরও দিতে পারতাম প্রস্তাব যে আসলে আমরা সবাই মিললে সরকার বানাইয়া একটা নির্বাচনে যাই। আপনি নির্বাচনে জিতবেন, জিতে যদি ক্ষমতায় সরকারই গঠন করে ফেলান, তারপরে আপনি এই জাতীয় সরকার গঠন করেন, এটা গ্রহণযোগ্য কথা? এটা কেউ গ্রহণ করবে? আর যদি করেন তো এতদিন করেন নাই কেন? এতদিন কইরে একটা নির্বাচন করতেন। মানুষ হচ্ছে যদি 2/3 মেজরিটি কোনো পার্টিকে জনগণ ভোট দিয়ে দেয়, আপনার জাতীয় সরকারের ম্যান্ডেট কোথায়? আপনার তো দায়িত্ব দিয়েছে, 2/3 মেজরিটি দিয়ে দিয়েছে, আপনি জানেন না, তারপরে আপনি বানাবেন কি, রেজাল্টটা কি, ইম্প্যাক্টটা কি? আপনার টেকনোক্র্যাট আছে 10%, সেটা আপনি নেন। আমি ওনারে বাদ দিয়েই সংসদ চালাইতে পারবো, বিল পাস করতে পারবো, আমার সেই সিট আছে, ওনারে রাখলাম আমার মধ্যে, রাখি একটা মন্ত্রী বানাই, ওনার মূল্যটা কি আমার কাছে? আমি ওনার যদি কোনো মূল্যই না থাকে, এই জন্য আমি বলতেছি এগুলি ভেগ টার্ম। আর সবচেয়ে বড় কথা হলো যে
রাজনৈতিক দলের ব্যর্থতা এখানে। আমরা যতই মানুষের এই রাজনৈতিক দল এই যে না একটা কথা পার্টি এবং জামায়াত ইসলামের আসলে মনোভাবটা কি তাদের নির্বাচনে অংশ নিয়ে? বললামই তো। আচ্ছা আচ্ছা, যেমন এনসিপি এখন কি করতেছে, প্রতীক তো আছেই, এটা একটা ইস্যু। এনসিপি কি বলতেছে, উপদেষ্টারা নাকি সেফ এক্সিট খুঁজতেছে, বলতেছে, তারাই বলতেছে। আচ্ছা, অথচ তারা কিন্তু এই সরকারকে নিয়োগ দিছে। কে বলছে? ইউনূস সরকার নিজে বলছে। তাহলে যে নিয়োগ দিল তারে বলতেছে। এটা কেন বলতেছে জানেন? আমার ধারণা অলরেডি নির্বাচন একটা হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, ধরে নিলাম, না হলে সেটা ভিন্ন কথা। আমরা এখানে বসে বলতে পারি না যে 100% হবে না, কিংবা এইটাও বলতে পারি না 100% হবে, কিন্তু আমরা ধরে নিলাম একটা নির্বাচন হবে। আচ্ছা, নির্বাচন হলে তো একটা দল বিজয়ী হবে। যেই দল বিজয়ী হোক না কেন, যে দলটা বিজয়ী হবে বলে আমরা অনুমান করতেছি, তারা কিন্তু ফ্রম ডে ওয়ান এনসিপিকে অ্যাকসেপ্ট করে নাই। এনসিপির বিরুদ্ধে তারা সবসময় নাবালক, ক্ষমতায় গেল কেন, ছাত্র ইয়েতে বসলো কেন, তার মানে কি এদের সাথে একটা নেগেটিভ ব্যাপার আছে। 2, এই এনসিপি আবার আওয়ামী বিরোধী শক্তি। এই এনসিপি কিন্তু আওয়ামী লীগের শত্রু। তাহলে যদি কোনো কারণে একটা নির্বাচন হয়ে যায়, আর সে কারণে যদি এনসিপি যখন এই কথাগুলো বইলে এবং পিয়ার পদ্ধতি চাইতেছে উচ্চ কক্ষে, যেটা নাকি জুলাই সনদের মধ্যে আছে, এটাও মরিচিকা, আদৌ হবে কিনা? উচ্চ কক্ষে আমরা আসি, ইয়ে দিব ভোট, মানে কি পিয়ার সিস্টেমে যাব উচ্চ কক্ষে। এটা কিন্তু বড় দলও বলছে উচ্চ কক্ষে হবে, অর্থাৎ বড় দলের সাথে বড় দলকে খুশি রাখতেছে, তারা ভিড়তেছে তাদের কাছে। কেন? ওরা যেমন সেফ এক্সিট চায়, উপদেষ্টাদের বিরোধিতা কইরা, কিন্তু উপদেষ্টার বিরোধিতা কেন? কারণ এই যারা নির্বাচন চায় তারাও কিন্তু উপদেষ্টার উপরে হ্যাপি না। সুতরাং উপদেষ্টার বিরোধিতা কইরা সেফ এক্সিট চায়, তারা অনেকে আখের গুছাইছে, ইভেন এটাও বলছে যে একজনে নাকি ব্রিক ফিল্ড এগুলো স্টপ করে না, তাদের কাছ থেকে টাকা পয়সা খাইয়া এগুলো করতেন। তার মানে তারা এখন ভিড়তেছে যে দলটা নির্বাচনের পর ক্ষমতা আসতে পারে সেই দিকে, সো দ্যাট একই সময় তারা কি করে, ওরা যেমন ভাবতেছে উপদেষ্টাদের বিরুদ্ধে ব্লেম দিচ্ছে, সেফ এক্সিট খুঁজতেছে, একইভাবে এনসিপি বা যারা মানে শাপলা নিয়ে লড়াই টড়াই করে, এরা আবার ভাবতেছে আমাদের অবস্থান কী হবে, এরাও কিন্তু সেফ জোন খুঁজতেছে। কি ঠিক আছে, মানে অর্থাৎ সেফ এক্সিট করিয়ে আমি তার বিরুদ্ধে, কারণ এটা থাকবে না তো, 3.5 মাস 4 মাস পরে চলে যাবে। আরও গ্যারান্টি দিচ্ছি, নির্বাচন না হলে ইউনূস সরকার চলে যাবে। সুতরাং এদের বিকল্প কি? আমার একটা সেফ জোনে যেতে হবে। এটাকে রাজনীতি বলে না, এখন এটা সেফ জোন খুঁজতেছে। সেফ এক্সিটের ব্লেম দিয়ে ওরা সেফ জোন খুঁজতেছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, এম এ আজিজ, আপনার কাছে কি মনে হয় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণভোটের আগে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে আসলে যে বিভক্তি তৈরি হয়েছে, এটি আসলে সমাধানের কি? যদি আমি এভাবে বলি, কোন দল সরকারে না থেকেও সরকারে আছে, তার কথায় চলছে, সুতরাং নির্বাচন যদি পিছিয়ে যায় সমস্যা নেই। তবে নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু যারাই এইটা করতেছে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। রাজনৈতিক শূন্যতা কিন্তু পিছিয়ে যাওয়াটা কি না হওয়া নয়, মানে পিছিয়ে যাওয়াটা না হওয়া না, পিছিয়ে যাওয়া হয়তো ডেট শিফট হলো না। যেমন জুলাই সনদ 17 তারিখে 15 তারিখে সাইন করার ডেট করছে, দেখছে যে এদের ভিতরে একটু টানাটানি আছে, এটা 17 তারিখ করছে। নির্বাচন ফেব্রুয়ারি হলো না, এটাকে মার্চে নিয়ে গেল বা এপ্রিল, 6 মাস পিছিয়ে গেল। এটা পিছিয়ে যাওয়া আর নির্বাচন না হওয়া একটা, অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি হলো নির্বাচন করা সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু ওই এখন যখন ভ্যাকুয়ামের ডক্টর ইউনূস আসছে, আর একজন এসে পড়বে আপনার ইচ্ছা, তখন এই রাজনৈতিক দলগুলো কিন্তু প্রথমে বিপদে পড়বে। আর এনসিপির যারা আছে তারা যে সেফ জোন খুঁজতেছে বলে না, এই এবং অন্তর্বর্তীকালীন সরকার, এদের কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। আচ্ছা, আবু হেনা রাজ্জাকি, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে কি মনে হয় যে গণভোটের দাবিটি, এটা কি সরকারের একটি কৌশলগত বিলম্ব? সরকারের কৌশল আমি বলবো না, আসলে আমার কাছে যেটা মনে হয় যে ইউনূস সাহেব হয়তো, আমি জানি না, আমরা এটা তো হাইপোথিসিস, হয়তো সৎ উদ্দেশ্যেই শুরু করছিলেন যে আমরা একটা রিফর্ম করি, সংস্কার করি, কিন্তু উনি ফেব্রুয়ারিতে বসে আমার কাছে মনে হয় মোটামুটি 2 মাসের মধ্যে নিশ্চিত হয়ে গেছেন যে এই দেশ এত পদের লোক, এইটা আমার কাছে মনে হয় সম্ভব না। এবং সেটা সম্ভব না হলে কী হবে, ওনার তো একটা মিশন থাকতে পারে, কারণ প্রত্যেকটা লোকের তো একটা মিশন থাকে, আমি জানি না, তখন হয়তো এটা
আমার কাছে আলটিমেটলি মনে হয় এটা টাইম কিলিংয়ে চলে যাচ্ছে, আমরা একটা খারাপ জায়গায় যাচ্ছি আমার ধারণা। এবং আজকে সর্বশেষ যে লেটেস্ট যে একটা পরিস্থিতি হয়েছে, আমাদের একটা বড় স্টেক হোল্ডার ধরেন আর্মি, সেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে 26 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, দোষী না দোষী সেটা অন্য কথা, জিনিসটা যে হয়েছে এটাও কিন্তু একটা ব্যাপার। এই সিচুয়েশন, কারণ এইরকম পরিস্থিতিতে নির্বাচনটাকে ঘরে তুলে নিতে হলে 3টে স্টেক হোল্ডার খুব ইম্পর্টেন্ট। একটা স্টেক হোল্ডার হইল জামাত, এনসিপি এবং বিএনপি, তিনে মিলে একটা স্টেক হোল্ডার হইতে হবে, পলিটিক্যাল স্টেক হোল্ডার, নাম্বার 1। নাম্বার 2 হলো টার্মোয়াল সিচুয়েশনে আর্মি একটা ফ্যাক্টর, সুতরাং তারা একটা স্টেক হোল্ডার, আর সরকার নিজেও একটা পাওয়ারফুল স্টেক হোল্ডার। এই সব বাদ দিয়া আর ওই বাকি 40 দলের আউট অফ কাউন্ট, এই 3টে স্টেক হোল্ডার যদি এখনও একটা জায়গায় আসতে পারে স্থির হয়ে, তাইলেও একটা নির্বাচন করে যাওয়া সম্ভব। আর যদি এই 3টে স্টেক হোল্ডার ঐক্যমত্যে না আসে, আমি সম্ভাবনা আমার কাছে নাই। আচ্ছা, আপনাদের দুজনের কাছে একদম সবশেষে একই প্রশ্ন থাকবে। প্রথমেই চলে যাই এম এ আজিজ আপনার কাছে, যে আপনি কি এখনও মনে করেন, আমাদের যে শিরোনামের সাথে মিলেই বলছি, যে নির্বাচন সময় মতো হবে কি না, আর এটি মরুর মতো স্বপ্ন মনে হচ্ছে কিনা, মায়াজাল হয়ে যাচ্ছে কিনা? না, মরুর মতো স্বপ্ন মায়াজাল দেখি না, তবে জাতীয় পার্টির মতো দেখি। মন্ত্রী থাকি, অপোজিশনও থাকি, অর্থাৎ নির্বাচন হতেও পারে, পিছাতেও পারে, চিরতরে হবে না এরকম পরিস্থিতি। হ্যাঁ, তবে নিশ্চিত জায়গায় নাই, নিশ্চিত জায়গায় নাই। নির্বাচন যদি না হয়, যদি নেহায়েতি স্টেক হোল্ডার বলবো পার্টিগুলো, গণঅভ্যুত্থানের শক্তিগুলো কোনোভাবেই ছাড় না দেয়, তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, রাজনীতিবিদদের হাতে দেশ থাকবে। আরও একটা বিষয় বলি, আমি ওনার সাথে ওনার সাথে অ্যাড করি, সেটা হলেই যদি কোনো কারণে নির্বাচন না হয়, আমরা বলছি না হবে না, যদি না হয় কোনো কারণে, থার্ড পার্টি উইল টেক ওভার। আপনি নিশ্চিত থাকতে পারেন সেই থার্ড পার্টি 2-3 বছর থাকবে, তাতে যারা আজকে রাজনীতি করে তারা নির্বাচন করে যারা ক্ষমতায় স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্ন তো ভেস্তে যাবেই। ইন এডিশন তাদের রাজনীতিও আমার কাছে মনে হয় অনেক ঘোলাটে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আজকের আলোচনায় আমরা স্পষ্টভাবে দেখেছি যে সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক দলের ইচ্ছার বিষয় নয়, এটি নির্ভর করে নির্বাচন কমিশনের সক্ষমতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর। বিএনপি জাতীয় নির্বাচন আগে চাইছে, অন্যদিকে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল স্থানীয় নির্বাচন অর্থাৎ গণভোট আগে আয়োজনের পক্ষে। এই বৈপরীত্য রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিভাজন সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে, কোন পথটি এই দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অধিক উপযোগী হবে? রাজনৈতিক দলগুলোর এই দাবির মধ্যে কতটুকু বাস্তবতা ও জনগণের স্বার্থ নিহিত রয়েছে, এবং নির্বাচন কমিশন ও প্রশাসন কি এই সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে? নির্বাচনী দুর্বলতা শুধুমাত্র একটি নির্দিষ্ট স্তরেরই, এটি আইনশৃঙ্খলা, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও শাসন ব্যবস্থার প্রশ্ন। তবে হাল না ছেড়ে দর্শক, সচেষ্ট হলে আমরা এই মরীচিকা থেকে একে হাতের নাগালে এনে দিতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করি, যাতে গণতন্ত্রের শুদ্ধতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার হয়, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যেন তারা তাদের ঐক্যমতে পৌঁছান এবং দেশকে একটি গভীর সংকট থেকে তারা রক্ষা করতে পারেন। আমরা এই প্রত্যাশায় ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আজকের আয়োজন এখানেই শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ জানাতে চাই যে আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, সেখান থেকে আপনারা ভিডিও শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত কিন্তু আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। দর্শক, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ।